সরকারের সাথে যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের, এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তারা চাইলে পদে আম পাঠাক, ইলিশ পাঠাক, তারপরে চাইলে মুদির জন্য কিছু ধুতিও পাঠাক। কিন্তু এই যে দেশ তো কারো বাপের না, এই দেশের উপর দিয়ে যে আজকে করিডোর নিবে, সে একটা সমঝোতা সরকার করে আসছে, কিন্তু দেশের নাগরিক তো এটা চায় না। প্রবাসীরা যাবে কোথায়? প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে মনে করেন 50 ডিগ্রি তাপমাত্রা কাজ করে দেশের রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়। তাহলে এদের বিরুদ্ধে আপনার আগে দেশে সরকারকেও চাপ দেন, সরকারকে বলেন দেশে যে ঋণ খেলাবে যে ঋণ উদ্ধার করেন, যারা দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে তাদের টাকা উদ্ধার করেন। যারা কঠিন বিপদে পড়ে তারা সুদের থেকে সুদ নেয়। তা আমাদের দেশের অবস্থা এরকম হয়েছে, দেশ বিপদে পড়ছে এই জন্য IMF থেকে সুদে ঋণ নিয়েছে। এখন সুদি যে এরকম শর্ত দেয়, এরকম শর্ত মানতে সরকার বাধ্য থাকে। তাহলে IMF কি চোখে দেখে না যে বাংলাদেশের মধ্যে 5,00,000 কোটি টাকা হলো ঋণ খেলাপি? জাতীয় সংসদে এমপিরা বলতেছেন, এবং এমপিরা সাবেক পরিকল্পনা মন্ত্রী বলতেছেন 49,000 কোটি টাকা প্রত্যেক বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়। তো IMF কি এটা চোখে দেখে না? আমরা প্রবাসীরা $25 বিলিয়ন বাংলাদেশে পাঠাই, যার রেমিটেন্স আকারে বাংলাদেশে যাচ্ছে এবং জিডিপির প্রায় 15%। তো আমরা যারা তেল দেয়, যারা পানি দেয় আপনাকে বাঁচাই রাখে, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতেছেন। তাহলে এই IMF কে ওরা চোখে দেখে না? এই এই গাঁজাখোর IMF কে বোঝানোর দায়িত্ব হলো সরকারের, কিন্তু সরকার তো তাদের বুঝাইতেছে না। সরকার আছে অন্য কাজে, অন্য ধান্দার মধ্যে আছে। তাহলে আমরা দেশের মানুষ যাবে কোথায়? প্রবাসীরা যাবে কোথায়? প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে মনে করেন 50 ডিগ্রি তাপমাত্রা কাজ করে দেশের রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়। তাহলে এদের বিরুদ্ধে আপনার আগে দেশে সরকারকেও চাপ দেন, সরকারকে বলেন দেশে যে ঋণ খেলাবে যে ঋণ উদ্ধার করেন, যারা দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে তাদের টাকা উদ্ধার করেন। তাহলে IMF কি হলে চোখে দেখে না? আর বাংলাদেশ সরকার কি বসে বসে আঙুল চুষে নাকি? এরা দেখে না চোখে এগুলা প্রবাসীরা কিভাবে কাজ করে? বাংলাদেশের থেকে যে 30,000 বাংলাদেশে যে মালয়েশিয়া যেতে পারলো না, এখানে যে 24,000 কোটি টাকা দুর্নীতি নিয়েছে, এরা চোখে দেখে না? এটা বাংলাদেশ সরকার এগুলা কোনো ব্যবস্থা নিছে? কোন আইন কানুন নিছে? দুদক কি করে? দুদক কি সারাদিন ঘুম যায় নাকি? দুদক কি করে? দুদক মানুষ যখন চলে যায়, 2-3 বছর হয়ে যায়, পত্রিকা যখন খবর আসে তখন দুদকের ঘুম ভাঙে। এই প্রতিষ্ঠান রাখার কি দরকার আছে? যে প্রতিষ্ঠান কাজ করতে পারে না, এই প্রতিষ্ঠান রাখার দরকার কি? ধন্যবাদ আপনার সবাইকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ইশতিয়াক আনমিউট করেন, ক্যামেরাটা অন করে প্রশ্ন করেন, কার কাছে প্রশ্ন করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি একটা মন্তব্য দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে 2 মিনিট সময় নেব। যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পলিটিক্সে একটা কথা বলে, আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। আর ইতিহাস থেকে আমরা দেখতে পাই ভারত যার সহযোগী হয়, উন্নয়ন চায়, বন্ধুত্ব করে যার সাথে, তার কোনো মানচিত্র থাকে না। আমি এখানে প্রথমেই প্রসঙ্গের অবতারণা করব সিকিমের সিনারিও এবং বর্তমান বাংলাদেশের সিনারিও। যদি আপনারা দেখেন যে সিকিমে দখলের আগেও সেখানে হিন্দুদের উপর প্রচন্ড হামলা হতো এবং একটা বিশেষ ধরনের নির্বাচনের জন্য গন্ডগোল করা হয়েছিল, এবং ভারতের রয়ের তদানীন্তন গোয়েন্দা প্রধান তার বইতে লিখে গেছেন ইনসাইড রতে যে 1971 সালে সিকিম দখলের ডিজাইনটা করে ফেলা হয়েছিল। এরপরে কিন্তু সেখানে হিন্দুদের উপর নির্যাতন, প্রশাসন দখল, মূলত এর বীজটা বপন হয়েছিল 1950 সালে, যে সিকিম ভারতের সাথে একটা শান্তি চুক্তি করেছিল। বাংলাদেশের সাথে তাই করা হয়েছে মৈত্রী চুক্তি নামে। এখন দেখেন যে সিকিমের সকল প্রশাসন এবং নির্বাচন কাঠামো সবকিছু 73 সালে ভারত নির্ধারণ করে দিল। এরপরে হিন্দু ও বৌদ্ধ একটা দাঙ্গা পরিস্থিতি হলো। এরপরে ভারত সে জায়গায় রাজতন্ত্র, মানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো এবং রাজতন্ত্র বিলোপ হলো। 6 এপ্রিল 1975 সিকিমের চগিয়ালের প্রাসাদ 5,000 মিলে দখল করে ফেললো এবং সিকিমের পতন ঘটলো। আমাদের বাংলাদেশে এখন দেখেন ইসকনের আধিপত্য। আপনি দেখবেন যে প্রশাসনগুলো একটা বিশেষ ধর্মের লোকেদের একচ্ছত্র আধিপত্য। আপনি দেখবেন আমাদের সিপোর্ট গুলো দাদাদেরকে হাতে তুলে দেওয়া হয়েছে। সর্বশেষ বাংলাদেশের সীমানার ভিতর দিয়ে 400 কিলোমিটার প্লাস আপনার রেল লাইন নেওয়া হয়েছে এবং এখানে আপনি কোনো চেকও করতে পারবেন না। ভারত ওই চগিয়াল উৎখাতের মতো করে এখানে ঢুকে যাবে, 3-4 ব্রিগেড নিয়ে কিছু বলতেও পারবে না, স্পেশাল ট্রুপস ঢুকে যাবে। এই ক্ষমতা আমাদের সেনাবাহিনীরও নাই। এখন কেন এই কথাটা বলতেছি, দেখেন বাংলাদেশের মুহূর্তে রাসেল ভাইপার প্যান্ডেমিক চলতেছে, খুব টপিক চলতেছে দুর্নীতি নিয়ে, এগুলো সব সরকারের ইস্যু। সরকার এই ইস্যুগুলো দিয়ে যে আমাদের যে সীমান্তের ভিতর দিয়ে যে ভারত যে অনৈতিক এবং সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে রেল লাইন নিছে, সেই ইস্যুটা থেকে জাতির দৃষ্টি ঘুরিয়ে রাখা হয়েছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আমি বিশেষত এইখানে ফারুক ভাইকে অনুরোধ করব, আমরা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা কথা মনে করিয়ে দেই,
যখন বাংলা এসেছিল তখন প্রথম তারা এসে কয়েকটা ঘাঁটি গেড়েছিল, পরে সেখানে তারাই হামলা করেছিল, পরে নিরাপত্তার জন্য তারাই লোক এবং অস্ত্র জোগাড় করেছিল, পরে তো ইতিহাস সবাই জানে। এখন দাদারা আসছে, আসার পর ট্রেনের উপরে সন্ত্রাসী জঙ্গি হামলা হবে, এই জঙ্গি হামলা নিবারণের জন্য তারা সেনাবাহিনী পাঠাবে। তো এর কাছ থেকে আমাদের চোগিয়ালদের মতো 75-এর সিকিম হওয়ার আগে বা কাশ্মীর জি হায়দ্রাবাদ হওয়ার আগে, ধন্যবাদ গোয়া ইশতিয়াক। হওয়ার আগে, জি এক মিনিট, আমাদের কি এখন আত্মরক্ষার জন্য এই রেল লাইনের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন আছে কিনা, এবং সেই জন্য জনগণ একত্রিতভাবে রাজপথে নামবে কিনা, ফারুক ভাইরা কি বলে? আমি একজন প্রবাসী, আজকে যে বিষয়টা নির্ধারণ করছেন তার আগে আমি এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আজকে আমার মতো লক্ষ লক্ষ প্রবাসী যারা হাড় ভাঙা পরিশ্রম করে দেশে টাকা পাঠায়, তারা আপনার সরকারের কাছে দান সৎকা চায় না, তারা তাদের যে প্রাপ্য সেটাই চায়। এই প্রণোদনা আপনি কার টাকায় থেকে দেন? আমাদের টাকায় আমাদের দেন। এখন আপনি ক্ষমতার বলে এটা বন্ধ করবেন, করতেই পারেন। আপনারা এত ক্ষমতা, যেখানে দেখানোর কথা সেখানে তো দেখাইতে পারেন না। দেশ থেকে শত শত কোটি টাকা পাচার করে ব্যাংকগুলো খালি করে ফেলেছে, তাদের টিকিটাও ছিটতে পারে না এই সরকার। প্রবাসীদের সাথে তামাশা করে। আর একটা বিষয় আপনি তুলে ধরছেন, সেটা নিয়ে একটু বলি ভাই। এই যে আমাদের দেশের সরকারের সাথে যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের, এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তারা চাইলে পদে আম পাঠাক, ইলিশ পাঠাক, তারপরে চাইলে মুদির জন্য কিছু ধুতিও পাঠাক। কিন্তু এই যে দেশ তো কারো বাপের না, এই দেশের উপর দিয়ে যে আজকে করিডোর নিবে সে একটা সমঝোতা সরকার করে আসছে, কিন্তু দেশের নাগরিক তো এটা চায় না। আমাদের সার্বভৌমত্ব আমাদেরই রক্ষা করতে হবে। অবশ্যই আমাদের এখানে অনেক আলোচক আছে, সেই বিষয়ে অনেক কথা বলছে। এতটুকু ভাই, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। মিলন আনমিউট করে প্রশ্ন করেন। মিলন মিউট আছেন, আনমিউট করেন, মাইকটা আনমিউট করে নেন। ধন্যবাদ মনির ভাইকে, আপনি সহ প্যানেলের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটা কথা কানেক্ট করতে চাই, এই চলতি মাসের শুরু থেকে কোনো প্রণোদনা আমরা পাইতেছি না। আর দ্বিতীয় কথা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে মিলন ভাইয়ের কাছে, যে সাদা সামরাজ যে লোকগুলা এই প্রধানমন্ত্রীর কাছে সেন্ট মার্টিন চাইছিল, এটা কি কেজির মাপে চাইছিল না বর্গ মাইল হিসাবে চাইছিল? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সবার কাছে, যে আমরা তিস্তা ব্যারেজটা এখন করব, এখন তো আমরা এটা ভারত আমাদেরকে ন্যায্য ফানির হিস্যা দিতেছি না, বিদায় তো আমরা এটা করতে যাইতেছি। তো এখন ওইটা তো আমরা রাগ অভিমানের প্রতি করতেছি, তাহলে আমরা কেন আবার ভারত থেকে টাকা অথবা হেদে পরামর্শ নিয়ে এই জিনিসটা করতে যাইতেছি? ধন্যবাদ আপনাদের সবাইকে। জি ধন্যবাদ আপনাকে। মাহমুদ মাহমুদ সাহেব আনমিউট করে প্রশ্ন করেন। মাহমুদ শুনতে পাচ্ছেন? জি বলেন, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা হলো ভাই, যারা এই যে এম্বাসি সম্পর্কে আমি কিছু বলছি, যে বিদেশে যে সব এম্বাসি আছে, তারা যে 11টা থেকে 2:30 পর্যন্ত অফিস করে, আর ওই যে দেশে আছে ওই দেশের সরকারি বন্ধগুলোও পালন করে, আবার বাংলাদেশে যে সরকারি বন্ধ এগুলোও পালন করে। এটা কি আসলে বাংলা বেতন তো বাংলাদেশ সরকারই নেয়, তাহলে তারা কি এই সব সুবিধাগুলোর পরে আমরা যে এই যে ভোগান্তিতে পড়ি, অফিসে 9টার সময় যায় বসে থাকলে তারা আসে 11টার সময়, আসলে কি এইরকমই নাকি সিস্টেমটা এরকম, না এরা এই ধরনের করে? এটা একটু আমার খুব জানার ইচ্ছা ছিল, যে